সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নয়, শুধু বাংলাদেশের ৮০,০০০ আইনজীবীর নেতা, আমাদের এমপি, বাংলাদেশ সংসদ, জাতীয় সংসদের অন্যতম পরিচিত মুখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, সংসদের বিশেষ কমিটির সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বারের বারবার নির্বাচিত সভাপতি, আপনাদের বরিশালের অত্যন্ত চৌকস নেতা জনাব অ্যাডভোকেট জায়নুল আবেদিন সাহেব, মঞ্চপ্রবিষ্ট আছেন বরিশালের আরেকজন কৃতি সন্তান, ৮০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বক্তৃতা শোনার জন্য আমরা অপরা যেমন বাংলার পাদদেশে দাঁড়িয়ে থাকতাম। ৮০ দশকে সাবেক মসনদ কাঁপানো ছাত্র নেতা, বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী মানবতার জমিরুদ্দিন স্বপন, আমার সামনে উপবিষ্ট মঞ্চার উপবিষ্ট আছেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এরশাদুল আলম এবং জনাব খাদেমুল কায়েস, যিনি আপনাদের বৃহত্তর বরিশালের সন্তান। আমার সামনে উপস্থিত আছেন বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, বারের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুব সমাজের সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে এখানে বসে বসে কথা শুনছিলাম, বক্তৃতা শুনছিলাম, জীবনানন্দ দাশের বরিশালে দাঁড়াতে এসে মনে হচ্ছে জীবনানন্দ দাশ যেমন বলেছিলেন, মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে। জীবনানন্দ দাশ বলেছেন, মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে। তার কণ্ঠ মিলে বলতে পারি, আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে। আপনারা যারা আইনজীবী আছেন অনেক দাবি করেছেন, আমার হাতে যদি সবটুকু পূরণ করার সামর্থ্য থাকতো এই মুহূর্তে বরিশাল বারের জন্য, বরিশাল আদালতের জন্য, বরিশালের মানুষের জন্য যতটা হৃদয় নিংড়িয়ে ভালোবাসা দেওয়া যায় সবটুকু দিয়ে দিতাম। কিন্তু ভালোবাসার তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের সরকারের সীমাবদ্ধতা আছে। রমেশ পরিষদ বলেছেন মাত্র ৬ মাস এসেছি, আমাদের কথা ছিল আমরা ঘুরে দাঁড়াবো, আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আগামীকাল বলবো আমি কি পারি না। আপনাদের বরিশালে আসার আগে এই ভবন নির্মাণের কথা আমার কানে আছে, আমার মনে আছে, আমার হৃদয় আছে। সামনের দিনগুলোতে ভবন নির্মাণের জন্য যা কিছু করা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সবটুকু আপনাদের জন্য করার চেষ্টা করবো। একটা মাছ ভান্ডারের গান আছে, কেউ করে না খালি হাতে দরবারে, তাই না? আইন মন্ত্রণালয় থেকে যখন আসছে একদম তো খালি হাতে আপনাদের ফিরে দেওয়া যায় না, আমাদের কাছে যখন বলেছেন। আসার আগে আপনাদের জন্য ২০ লক্ষ টাকা বারের সংস্কারের জন্য অর্ডার দিয়েছি, আর ৫ লক্ষ টাকা বই কেনার জন্য। এটা সাময়িক আপাতত আপনাদের বারের সভাপতি সাহেবের হাতে আমি আমাদের সরকারি আদেশটা এখন তুলে দিলাম আপনাদের জন্য। ২৫ লক্ষ টাকা আপাতত দিলাম, ভবন করার জন্য যেটা করা সম্ভব আমরা চেষ্টা করবো সেটা করার জন্য। প্রিয় আইনজীবীবৃন্দ, বক্তৃতা যেহেতু বলতে হবে একটি কথা, অনেক কথা বললাম, তার দু একটি কথা না বললেই নয়। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যদি বলেন এই সরকার ৬ মাসে কি করেছে,
তাহলে আমি বলবো এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশে মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখতেন ইরান যুদ্ধ গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5 মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে দিয়ে তেলের দাম বাড়ানো। গ্যাস আসতে দেওয়া হচ্ছে না। এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে, হরমুজ প্রণালী ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না, এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানো এবং ঘুরে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একদিকে যারা হ্যারিকেন সামনে নিয়ে গ্যাস বিদ্যুৎ দাবিতে মিছিল করছেন, পিছনে ইলেকট্রিক কানেকশন নিয়ে ধানের মাথা খাচ্ছেন। এটা হলো বাস্তবতা। আমরা বলছি না সংকট নেই, আমরা বলছি সংকট আছে এবং সংকটের সমাধানের উপায় আমরা বের করার চেষ্টা করছি নিরন্তর ভাবে। আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু পারেন ততটুকু দেন, ততটুকু বলেন। আপনার ছোট ছোট কয়েকটি বিষয় দেখেন, পৃথিবীর ইতিহাসে কোন দেশে পাবেন, বাংলাদেশের ইতিহাসে তো নাই। আপনার হাতে ভোটের কালির দাগ মুছে দেওয়ার আগে ভোটের মাঠে দেওয়া পর্যন্ত প্রতিটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের চেষ্টা করেছি। জয়নুদ্দিন সাহেব, মুজিবুর রহমান সরোয়ার সাহেব, আমাদের জহিরুদ্দিন স্বপন সাহেব বলেছিলেন, মাঠে ঘাটে পাশে যখন বক্তৃতা দিয়েছিলেন তখন বলেছিলেন, বিএনপিকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মা বোনের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবেন। তখন কিন্তু আজকের যারা গুপ্ত সূত্র আছেন তারা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় সে ফ্যামিলি কার্ড চালু করেছে। ইনশাআল্লাহ এই বছরের মধ্যে সারা বাংলাদেশে 40 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এই অর্থ বছরে। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আমরা বলেছিলাম নির্বাচনের মাঠে কৃষি কার্ড ইস্যু করা হবে, কৃষক কার্ড। দায়িত্ব নেওয়ার পরে আমরা কৃষক কার্ড চালু করেছি। ইনশাআল্লাহ সমস্ত কৃষকের হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষক কার্ড তুলে দেব। আমরা বলেছিলাম মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক মানবিক জীবনযাপন করে তাদের জন্য ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। সে কর্মসূচি আমরা চালু করেছি। আমরা যা কথা বলেছি আমাদের কালির দাগ মুছে যাওয়ার আগে আমরা সেটা রক্ষা করেছি। আমরা জাতির সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং খালেদা জিয়া যে বাংলাদেশের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন বিগত 17 বছরে, জুলাই বিপ্লবের আগ পর্যন্ত সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল পেরিয়ে মানুষ রাজপথ দখল করেছিল এবং খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেই দেশ এবং মানুষকে বাঁচাতে যে স্বৈরাচারী হাসিনার আমলে আমাদের মাছ থেকে আমরা হারিয়েছি 4,500 বেশি সহযোগ থাকে, যাদেরকে ক্রস ফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল।
আমরা হারিয়েছিলাম 700-র বেশি শরণার্থীকে, যাদেরকে গুম করা হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজে মনোযন্ত্রত অবস্থায় থাকেন তার স্বজন ফেরার প্রতীক্ষায়। বিগত 17 বছরে বিএনপি করার অপরাধে 60 লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ডায়েরি মামলা করা হয়েছিল। যে মামলার আসামির তালিকায় এমন ব্যক্তিও ছিলেন তিনি 20 বছর আগে মারা গেছেন। এমন ব্যক্তিও ছিলেন যিনি পবিত্র কাবা শরীফে হজরত অবস্থায় ছিলেন, তাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল ঢাকার রাজপথে। এই উপমহাদেশের সর্বসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনেন, তার বিরুদ্ধে 100-র বেশি ডায়েরি মামলা দেওয়া হয়েছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে 24শে জুলাই বিপ্লব এসেছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে জেনারেশন, এই প্রজন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নামেই আমরা ডাকি না কেন, আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছে যে বাংলাদেশ পেতে আমাদের মাঝ থেকে 1400 মানুষকে হারাতে হয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে রাজপথে জুলাই মাসের 20 দিনে, 15 দিনের 12 মাসের 5 দিন, ওই 20 দিনে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ উপহার দিতে যে এই 20 দিনে 30,000-এর মতো সাহসী তরুণ পঙ্গু হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো মাথা খুবই উড়ে গেছে, ভিতরে কোনোভাবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে, তার গুলিটা যাতে থাকে, অবস্থা যাতে থাকে, কারো চোখ নাই। এদের রক্তের বিনিময়ে, এদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, ওই বাংলাদেশ নিয়ে আমরা ছেলেমেয়েরা করতে পারি না। এই বাংলাদেশ নিয়ে আমরা আর ফ্যাসিস্টদের ফিরে আসার কোন পথ সুগম করতে পারি না। আমরা যদি ব্যর্থ হই তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের দিনকা পুরুষের উপমা হয়ে থাকবো। সে কারণে আমরা বলি এই বাংলাদেশের ফ্যাসিস্টের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোন গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। সেই বিচারে বরিশালের কাশীপুরের সাক্ষীর মতো সাক্ষী নেব না। এই বিচারে আমরা এমন এমন ছলে হয়েছে, এভিডেন্স আছে, যে এভিডেন্স দিয়ে বিশ্বের যে কোনো আদালত মনে করবে ছলের এভিডেন্স নাই। সুতরাং আপনারা যারা ভূমিকা কথা শুনছেন তাদেরকে বলছি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। বাংলাদেশ যখন 1971 সালে মুক্তিযুদ্ধের মুখোমুখি হয়েছিল, তৎকালীন রাজনৈতিক দল যখন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, ঠিক সেই মুহূর্তে বাংলা রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে মুক্তির দিশারি হিসাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 72 থেকে 75 পর্যন্ত এদেশে দাসদের 30,000-এর কর্মকর্তা মানুষ হত্যা করা হয়েছিল। শহীদ জিয়াউর রহমান বেড়াতে ছিলেন।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্দলে অন্ধকার প্রস্তাবের ক্ষমতার লোভের কারণে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, বাংলাদেশ দিশাহারা হয়েছিল। সেদিন আবার বাংলাদেশের মানুষের যথার ভূমিকায় এসেছিলেন আমার বাংলা বাঘার রাজার সত্যিকার না। ৮৩ থেকে ৯০ পর্যন্ত বাংলাদেশ যখন আবার ভারতে বসেছিল, তখন জিয়াউর রহমানের পত্নী বাংলাদেশের মানুষের ভালোবাসা আস্থার ঠিকানা বেগম খালেদা জিয়া এসে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আপনারা জানেন, ৯/11 সরকার এসে যখন বেগম খালেদা জিয়ার সামনে প্রস্তাব দিয়ে গিয়েছিলেন যে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাটা পছন্দ করেন, সেখানে সরকার আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করবে, আপনার ২ সন্তানকে পাঠিয়ে দেবে, সবচেয়ে ভালো গাড়িটা করে দেবে, সবচেয়ে ভালো গাড়িটা দেবে, আপনি শুধু বিনিময়ে বাংলাদেশের মানুষকে ভুলে যেতে হবে, রাজনীতি ভুলতে হবে, আর যদি না করেন আপনার সামনে আপনার ২ সন্তানকে হত্যা করা হবে। সেদিন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর আছে, যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছে, সে দেশের মাটি থেকে আমি পৃথিবীর কোন স্থানে যে শান্তি পাবো না, এমন শান্তি আমি চাই না। বাংলাদেশের মাটিতে আমার ১০০ কোটি সন্তান আছে, আমার ২ সন্তানের জীবনের বিনিময় হলেও আমি বাংলাদেশের ১০০ কোটি সন্তান সুরক্ষিত রেখে আমি পৃথিবীর কোথাও যাব না। সেদিন সেই গভর্নমেন্টের সময় আর এক নেত্রী আপোষ করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন, আমার নেত্রী বাংলাদেশ থেকে কোথাও যায়নি। কারণ বিএনপি রাজনীতি হলে দেশের মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত, বিএনপি রাজনীতি হলে দেশের মানুষের জন্য। আর সে কারণে বলছি, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাখাল রাজার সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আপনারা আস্থা এবং বিশ্বাস রাখেন। পরিবর্তনের কিছু উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। ঢাকা শহরের প্রধানমন্ত্রী ভোট করে তার সাথে ২৮ থেকে ৩২টা গাড়ি করত। ঢাকা শহরের সমস্ত সিগন্যাল বন্ধ করে দিয়ে ট্রাফিক জ্যাম ভরে দেওয়া হতো। আমার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে ২৮টা গাড়ি থেকে ৪টা গাড়িতে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকে, যেটা দেখেছেন গত বছর একজন প্রধানমন্ত্রীর ৩৩টা কত কোটি টাকা খরচ হয়েছিল আপ্যায়ন। আমার মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রথম দিন যখন লাঞ্চ আসছে, সে লাঞ্চের দাম শুনে ওনার মাথায় হাত পড়ে গেছে, এত টাকা দিয়ে লাঞ্চ করবো। ওনার সাথে ওনার যারা অফিসের কর্মকর্তারা আছেন, তারাও দুপুরে লাঞ্চ খান। উনি নির্ধারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো ১০০ টাকা। ১০০ টাকার বেশি উনি লাঞ্চ করবেন না। ১০০ টাকা কি লাঞ্চ হয় আপনারা জানেন। এগুলো সমস্ত পরিবর্তন। এই পরিবর্তনগুলো আমাদের জাতীয় জীবনে একদিন অনেক বড় পরিবর্তন এনে দেবে। উনি বলেছেন, যখন অফিসে থাকবে দিন থাকবে, আমার রুমের মধ্যে লাইট রাখার দরকার নাই। ২৫-এর নিচে যাদের এসি ব্যবহার করার প্রয়োজন হবে, ২৫-এর নিচে এসি ব্যবহার করার দরকার নাই। এই সব কিছু মাননীয় প্রধানমন্ত্রীর পরিবর্তনের তীরে আমরা সেই প্রধানমন্ত্রীর স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি। আমরা আশা রাখি আপনারা যারা আছেন সময় দেন, এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদ
আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, নৈরাজ্যবাদের হাত থেকে কবল থেকে মুক্ত করব এবং সেই স্বপ্নের পথে আপনাদেরকে আমরা আমাদের স্বপ্নের সারথি হিসেবে পেয়েছি। আশা করি সেই স্বপ্নের পথে আপনারা আমাদের স্বপ্নের সারথি হিসেবে থাকবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের পাশে থাকবেন। সেই প্রত্যাশা রেখে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, সবাই